লাঙ্গল টাঙ্গল আছে, মার্কা তো আছে, এইখানে যাই রে ভাই মানুষ। প্রথম জামাতের তরফ থেকে নতুন করে শর্ত দেওয়া হচ্ছে যে এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে যে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর ব্যবস্থা সেটিকে নিয়ে আসতে হবে। এই দাবিগুলো আসলে কতটুকু তারা খুব জোরে সোরে সামনে নিয়ে আসবেন, নাকি আসলে এই যে নির্বাচনের আগে সমীকরণ মেলানোর চেষ্টা, তার জন্য আসলে এগুলো হিসাব মেলানোর জন্যই সামনে আনা হচ্ছে? আসলে জামাত আসলে এটা কতটুকু মিন করে এটা তো ওনারা ভালো বলতে পারবেন, এটা তো ওনাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি। তো আমি নিজে যতটুকু বুঝি আর কি, যে ওনারা এটা পলিটিক্যাল ইস্যু হিসেবে আনবেন, মানে এটা না হলে আমি নির্বাচনে যাব না। আমার মনে হয় না জামাত এত বড় ঝুঁকিতে যাবে, এটা আমার কাছে মনে হয় না। দেখেন, পিআর পদ্ধতি নিয়ে অনেকের অনেক রকম অবজারভেশন আছে। আমি নিজেও পিআর পদ্ধতিকে পছন্দ করি, আমি পার্সোনালি। বাট আমি আবার এটাও মনে করি যে এখন পিআর পদ্ধতি নিয়ে টানা হেঁচড়া করাটা মানে নির্বাচনকে বিলম্বিত করা। আমি এই মুহূর্তে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ মনে করি নির্বাচন হওয়াটা। এই দেশের মানুষ যে কথাটা নাকি আমাদের রিজভী সাহেব মাঝে মাঝে খুব ব্যঙ্গ করে বলেন, এটাকে খায় না পরে, এটাকে তেল না সাবান, এগুলি বলেন। এইভাবে বলার দরকার নাই, এইভাবে বলার দরকার নেই, কারণ এটা আসলে একটা মানুষ আসলে বুঝে না, এটা ঠিক বুঝে না। তো আপনারা বোঝানোর দায়িত্ব নেন না কেন? অসুবিধাটা কি আছে? মানুষ কি এটা কি মানুষ মানে কৃষক হাল বাচ্ছে, সে হালটা ছেড়ে এসে পিয়ার নিয়ে আলোচনা করবে? তা তো করবে না। এটা পলিটিক্যাল পার্টিগুলোর কাজই তো, এটা মানে নতুন একটা আইডিয়া মানুষের কাছে বোঝানো। যদি মানুষ চায় আপনি গ্রহণ করবেন, নাহলে গ্রহণ করবেন না। আমাদের এখানে পলিটিক্সটা জানেন কি উপরের থেকে আসে, যে ওনারা সিদ্ধান্ত দেয় তোমরা এটা মেনে নাও, বিষয়টা তা না। বরং আপনারা একটা আইডিয়া বাজারে ছেড়ে দেন, সবাই বলুক ভালো মন্দ, সবাই যদি বেশিরভাগ লোক যদি ভালো বলে আপনি এটা গ্রহণ করেন, অসুবিধাটা কি আছে? এটা তো কোনোই নাই। তো বিয়ার পদ্ধতি নিয়ে এখন আলোচনা আসলে সময় নাই, সবচেয়ে যেটা যেটা বাস্তবতা। এখন এটা সবাই এটা নিয়ে আলোচনা করার দরকার। এটা 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 নির্বাচনের হিসেবে, এটা না হলে আমি যাব না, এটা এক ধরনের গোয়ার্তমি হবে। আমি মনে করি এখন নির্বাচনটা যেভাবে হচ্ছে এভাবে হোক, আকার ইঙ্গিতে এটাই বোঝানোর চেষ্টা করা হয় যে তারা ছাড়া অন্য অনেক দল, জামাত সহ, তারা নির্বাচন পেছাবার জন্যই আগ্রহী। সেটা কি আপনার কাছে যৌক্তিক? এটা হতে পারে, এটা খুবই হতে পারে। হতে পারে এই কারণে, দেখেন জামাত তো জানে, ওরা তো একটা হিসাব আছে, আমাদেরও টুকটাক হিসাব আছে। জামাত তো ভাই ক্ষমতায় যাচ্ছে না, এটা তো বুঝি। তো ক্ষমতায় না গেলে তারা যদি দ্বিতীয় তৃতীয় যে দলই হোক না কেন, তারা কি ক্ষমতার স্বাদটা পাবে? পাবে না। এখন তারা ক্ষমতায় না যেয়ে ক্ষমতার স্বাদ পাচ্ছে খুব ভালোভাবে। জামাত এখন ক্ষমতার স্বাদ অনুভব করছে এবং প্রয়োগ করছে। তো এটা যদি মনে করেন 6 মাস পরে হয়, তাহলে 6 মাস তারা এই স্বাদ গ্রহণ করতে থাকবে এবং ক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে তাদের হয়তো আপনার মাঠে তারা মনে করে হয়তো তাদের মানে সক্ষমতা একটু বাড়বে, এটা তারা মনে করতে পারে। বাট আমার মনে হয় যে নির্বাচন পেছানো এখন আর প্র্যাকটিক্যাল না। ফেব্রুয়ারিতে ভাই নির্বাচন হবে, এটা আমার যেটা মনে হয়, যতটুকু বুঝি নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কে কি চায় না চায় এগুলো নিয়ে দাবি দেওয়া চলতে থাকবে, মানুষও শুনবে, এবং এগুলি তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজিও হতে পারে। বাট নির্বাচন আমার ধারণা ফেব্রুয়ারিতে হচ্ছে, যদি মানুষের মধ্যে নানা ধরনের গুজব আশঙ্কা থাকতেও পারে, বাট হবে। এবং যদি হয় সেক্ষেত্রে পিয়ারটা আসলে এই মুহূর্তে আমি মনে করি আলোচনার বিষয় না। তবে ওনারা আলোচনা করতে থাকুক, ওনারা দাবিগুলো উঠলে মানুষ হয়তো জানতে চাবে ভাই পিয়ার জিনিসটা কি, তখন হয়তো আলোচনা হবে এইটা হলো ওইটা, এটা হলো ওইটা। হয়তো আগামী নির্বাচনে, আগামী 5 বছর অথবা যে কোনো বছর পরে হোক, তখন দেখবে আবার তারা আরো জোরালো দাবি হতে পারে, মানুষ তখন বুঝবে। জি, ধন্যবাদ। ডক্টর জাহেদ, আপনার কাছে আসতে চাই, এই পর্যায়ে জুলাই সনদে বাস্তবায়নের প্রক্রিয়া থাকছে না, এটা নিয়ে খবর প্রকাশিত হবার পরে অনেকে বলছেন তাহলে যে এত আলোচনা, সেটার কোনো কিছুই কি নির্বাচনের আগে বাস্তব রূপ নেবে কিনা সে নিয়ে সংশয় তৈরি হয়, এবং অনেকে বলছেন যে তাহলে যারা ক্ষমতায় আসবেন তাদের উপরেই কি সবকিছু নির্ভর করছে কিনা। এই ব্যাপারে কি খুব বড় ধরনের মতপার্থক্য দেখেন নির্বাচনের আগে একটা সমস্যা তৈরি হবার মতো? ইস্যু করা হবে, যেমন পিআরের কথা বললেন, এটা একটা ইস্যু। একইভাবে জুলাই সনদ, গণপরিষদ, নানান রকম ইস্যু আছে। এই ইস্যুগুলো তোলা হবে এবং এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে, আমি যেটা মনে করি, একটা আলাপ আছে এরকম, বিএনপি তো জাতীয় সরকারের কথা বলছে, তাই না? যারা ক্ষমতায় গেলে তারা বিভিন্ন দল থেকে মানুষজন নেবে। তাহলে ওই জাতীয় সরকারের ফর্মে জাতীয়, আমরা এটাকে জাতীয় সংসদই বলি, কিন্তু জাতীয় সংসদ মানে এটা আরেকটা জাতীয়, যে সবাইকে নিয়ে এনে একটা সংসদ কেন হবে না? জামায়াত এনসিপি দুইটা দলেরই একটা কমন সমস্যা আছে, সেটা হলো দুটো দলই তার যে সাইজ, তার যে সম্ভাবনা, এটাকে ওভার এস্টিমেট করেছে। আমার হাইপোথেসিস হচ্ছে জামাত তাদের ফেসবুকে, ইউটিউবে তাদের প্রচুর সিন্ডিকেটেড মুভমেন্ট আছে, করতে করতে না, যেমন আমি আপনাকে বলি, আপনি আজকে একটা পোল করেন যে আগামী নির্বাচনে কে জিতবে, নাম্বার দেন দলগুলোর নাম,
দুদিন সময় দেন, দেখবেন জামাত বিএনপি চাইতে দ্বিগুণ তিনগুণ ভোট পাচ্ছে। মানে ওদের ক্ষমতা যাওয়ার সম্ভাবনা, আপনার প্রচুর ফলোয়ার আছে, আপনার অনেকে ভোট দেবে। তো এখন হয় কি, আমি দেখেছি আমার আশপাশে পরিচিত মানুষজন, আমাদের তো ইকো চেম্বারে থাকি সোশ্যাল মিডিয়ায়, তারা মনে করেন যে আমার 70-80টা সিট পেয়ে যেতে পারে। আমি যে আমাদের লোকজনের সাথে কথা বলে দেখেছি, তারা কিন্তু একইভাবেই আমরা শোক করি সেই প্রসঙ্গে। এখন আমার বিবেচনা ওনারা সিট পাবে তো 15টা সর্বোচ্চ, 10টা থেকে 15। বেশি দিলেন, বেশি দিলাম। আচ্ছা, একই কথা জামাতপন্থী লোক। আচ্ছা আচ্ছা, একই কথা এনসিপির ক্ষেত্রে। এনসিপিও খেয়াল করবেন, দলটা শুরু করেছে বিরাট একটা লঞ্চিং দিয়ে। এনসিপি হওয়ার আগেই তাদের দুটো সংগঠন ঢাকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কমার্শিয়াল স্পেসে অফিস করেছেন। বাংলাদেশের দলের লঞ্চিং এভাবে হয় না। এক্সট্রাভ্যাগান্ট একটা ইফতার পার্টি করেছেন, যেখানে যেখানে যাচ্ছেন সেখানে বিরাট শোডাউনের চেষ্টা, আমরা কথ্য ভাষায় যেটা বলি। এখন তাদেরও তো নির্বাচনে কিছু পারফর্ম করে দেখাতে হবে। যেমন আমি মনে করি আপনি 70-80টার হাইপ তৈরির পর যদি 10-15 সিট পান, আপনার রাজনীতি হুমকির মুখে পড়ে যাবে, মারাত্মক। ফলে এই যাবতীয় চাপগুলো তৈরি হচ্ছে ওই কারণে। একইভাবে আমি ওই জুলাই সনদও কিভাবে করতে হবে, বাস্তবায়ন কিভাবে করতে হবে, এই শর্তগুলো আসছে আসলে মূলত এই। অথচ আপনি আইনের ছাত্র, আপনি খুবই প্রতিষ্ঠিত আইনজীবী, আপনি খুব ভালোভাবে জানেন সাংবিধানিক ইস্যু ছাড়া তো আরো অসংখ্য আইনি সংস্কারের কথা আছে, যেগুলো প্রত্যেকটা, যেগুলো একমত হয়েছে, প্রত্যেকটা সরকার অধ্যাদেশ জারি করে ফেলতে পারেন। এবং পরবর্তীতে কোনো সরকার যদি সেটাকে নেক্সট সংসদে আইনে পরিণত করেন, আমরা আছি। কারণ আপনি ধরুন, আমরা কাগজে কলমে ধরে নিলাম যে বিএনপি ক্ষমতা এসছে, আপনি তো এগ্রি করেছিলেন যে এটা করবেন, করছেন না কেন? আমরা ধরতেই পারবো। সো ওগুলো তো সব করে ফেলা সম্ভব। বাকি থাকবে কি কিছু সাংবিধানিক সংস্কার, তাই তো? সেটা নিয়ে কিছু ডিবেট আছে, সেগুলো পরে হবে না, এখন কিভাবে করবে নানান আলাপ আলোচনা আছে। সুতরাং এটা এত মেজর জটিলতার জায়গাও না। কিন্তু যে বলছি, জটিলতার মতো করে পোট্রে করা হচ্ছে আমাদের সামনে। আমি একটা কথা বলে খুব খোলাখুলি বলি, এই চাপটা যদি কিছু রাজনৈতিক লেভারেজ পাওয়ার জন্য হয়, ওকে উইথ দ্যাট, এটা হয় রাজনীতিতে। যেহেতু বিএনপিকে এখন চাপ দিতে হবে এবং জাতীয় পার্টি নিষিদ্ধতার সাথে এটা একটা জরুরি কারণ। এখনো জাতীয় পার্টি থাকলে জামাত থার্ড হয়ে যেতে পারে। আরেকটা বড় কারণ হচ্ছে জাতীয় পার্টি যদি না থাকে, বাকি দলগুলো বিএনপির উপরে তীব্র চাপ দিতে পারে যে আমরা যদি নির্বাচনে না যাই তাহলে কিন্তু বিএনপির জন্য খুব মেজর একটা প্রবলেম, বিপক্ষে কেউ নাই। এখানে একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে যে জাতীয় পার্টি কি শুধুই জাতীয় পার্টি হিসেবে নির্বাচনে থাকবে, নাকি জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের প্রতিনিধি হয়ে? কোনো সমস্যা নাই তো। আমি যদি এখন খোলাখুলি বলি, আওয়ামী লীগের নিষিদ্ধতা নিয়ে আলাপ আছে, ওইটার বিচার হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে। ধরেন গোপালগঞ্জে একজন কলেজ টিচার, উনি আওয়ামী লীগের কোনো পোস্টে ছিলেন না, উনি আওয়ামী লীগ সমর্থক হিসাবে এলাকার লোকজন চেনেন, উনি তো স্বতন্ত্র দাঁড়াতে পারেন না? আপনি ওনাকে কিসের ভিত্তিতে ওনাকে বাতিল করবেন, না করবেন? দেখা গেছে যে কোনো একদিন আওয়ামী লীগের একটা সভায় উনি গেছেন, এই ভিত্তিতে তো আপনি পারেন না। আপনাকে আইন দিয়ে চলতে হবে, আপনার পছন্দ না হলে তো পারমিট করতে হবে। তাদের লাঙ্গল নিয়ে দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি এটা প্রিভেন্ট কিভাবে করবেন, কেন করবেন? আমি সরিয়ে রাখি, ওনাকে কি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করতে দেওয়া যাবে না? যিনি ইভেন আওয়ামী লীগের যদি পদে থাকা কেউ হয়, যার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ নেই, যিনি ফেরারি না, এই যে আজকে যেগুলো হয়েছে সব যদি হয়ে থাকে, ক্রাইটেরিয়া ফুলফিল করলে উনি নির্বাচন করতে কেন পারবেন না? আমি বারবার একটা কথা বলছি, আওয়ামী লীগের নিষিদ্ধতা কোর্টে আছে, কোর্টে সেটার ডিসিশন হবে, সেই বিচারে যদি নিষিদ্ধ হবে। এখন কার্যক্রম বন্ধ আছে, দলের নামে তারা এবার নির্বাচন করতে পারছে না, ফাইন উইথ দ্যাট। কিন্তু আওয়ামী লীগের বাকি সব কেউ যদি ক্রাইটেরিয়া ঠিকঠাক মতো ম্যাচ করে, উনি নির্বাচন করবেন তো। সুতরাং যদি করে, জাতীয় পার্টি থেকে করবে, আমাদের মেনে নিতে হবে। আমরা ডেমোক্রেসির কথা বলি, কিন্তু আমরা আমার যেটার সাথে একমত না বা পছন্দসই না সেটাও মেনে নেব না, এটা তো হতে পারে না। আমি একটা ছোট উদাহরণ দিই, আমি আজকে একটা ছোট কথা বলছিলাম এটা নিয়ে। ধরেন আজকে আপিল বিভাগ যদি বলতো ডাকসু নির্বাচন স্থগিতই থাকবে, আমরা কি করতাম? এই আপিল বিভাগ তো হাসিনার আপিল বিভাগ না, এই আপিল বিভাগ নবগঠিত আপিল বিভাগ, বলতেই তো পারে। তাহলে মেনে নিতে হবে ফর গডস সেক যে আদালত বলে একটা জিনিস আছে, ওখানে আমার পছন্দসই রায় নাও হতে পারে। হাইকোর্টের রায়ের পর এরকম একজনের মন্তব্য ফেসবুকে ছড়ালো না যে ডাকসু স্থগিত না, দরকার হাইকোর্ট স্থগিত করে দেবো। মানে আমাদের তো এই মেন্টালিটি রয়ে গেছে। আমাদের বুঝতে হবে যে ডেমোক্রেটিক কান্ট্রি কিভাবে রান করে। আমার অপছন্দসই আছে, আওয়ামী লীগের ওই লোক আওয়ামী লীগ করে আমি জানি, তার বিরুদ্ধে এটা নাই, উনি নির্বাচন করলে আমাকে অ্যাকসেপ্ট করে, এবং উনি যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসে স্বতন্ত্র হিসাবে আমি যদি বলি, বা লাঙ্গল নিয়ে, আমাকে এটা অ্যাকসেপ্ট করতে। জি, আমরা ফিরে আসবো আলোচনায়। যেটা মাসুদ কামাল, আপনার কাছে আসতে চাই, দলগুলোর মধ্যে সমঝোতা নিয়ে নানা ধরনের কথা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে জামাতের তরফ থেকে বলা হয়েছে যে তারা বিএনপি ছাড়া অন্যদের নিয়ে জোটের কথা ভাবছেন, বিএনপি সহ জোটের হিসেবে বিভিন্ন সময় আলোচনায় ছিল। প্রশ্ন হচ্ছে, যদি দলগুলোর মধ্যে আলোচনা এমন একটা পর্যায়ে চলে যায় যেখানে সবার মধ্যে এক ধরনের আসন ভাগাভাগি হয়ে যায়, তাহলে কি আসলে নির্বাচন বলে কিছু থাকবে কিনা, আর সেই সম্ভাবনাই কতটুকু? আমি সেই সম্ভাবনা দেখি না। সম্ভাবনা দেখি নাই কেউ, মানে একটা থিওরিটিক্যাল আপনি ধরেন, যে নিজেদেরকে এক নম্বর দল মনে করে, সে
সে কেন 2 নম্বর দলের সঙ্গে ই করবে, নির্বাচনী জোট করবে? তাহলে আপনার ইলেকশনটা কার সঙ্গে হবে? কিন্তু এটা কোনো চান্স নাই। আর 2 নম্বর হলো বিএনপির সঙ্গে জামাতের কিন্তু দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল এবং তারা এই সম্পর্কে সুফলও পেয়েছে। বিএনপি নানা সময় জামাতের উপর নির্ভরশীল ছিল, কিন্তু আমি যতটুকু বুঝি বিএনপির মোহভঙ্গ খুবই নির্মমভাবে হয়েছে। কিভাবে? বিভিন্ন সময় জামাতের যে এই সময়ের যে ভূমিকা এবং বিএনপির বিষয়ে জামাতের সম্পর্কে যে জামাতের যে ভূমিকা, এটা বিএনপি খুব সহজভাবে নেয়নি। বিএনপি যা কিছু বলতেছে, জামাতের যে সমস্ত দাবি দেওয়া যেগুলো আছে এগুলো তো জামাত মানে বিএনপির সঙ্গে যায় না, একদমই যায় না। কাজেই আমার মনে হয় না যে বিএনপি জামাতের উপর আর ডিপেন্ড করতে চাইবে, সম্পর্ক করতে চাইবে। আপনি মনে আছে কিনা যাই না, আপনি এই জামাত কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের আগেই বলছিল যে বিএনপির সঙ্গে আমাদের আর কোনো জোট নাই। এই শফিকুর রহমান সাহেব কিন্তু বলছিল যখন তারা বিপদে, তখন তো জামাত মোটামুটি বিপদগ্রস্ত, সেই অবস্থাতেও তারা দাবি করতেছে তারা বিএনপির সঙ্গে কোনো জোটের মধ্যে আর নাই তারা কোনো কিছু। এই জোট কিন্তু বিএনপি ভাঙে নাই, জামাত ভেঙে দিয়েছে বেসিক্যালি। তো এই অবস্থায় আর এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রশাসন এবং বিভিন্ন স্তরে জামাত বিএনপির মধ্যে কিন্তু একটা টাগ অফ ওয়ার আছে। বিশেষ করে প্রশাসনও তো আছেই, যে মানে জামাত কাকে দিবে। যেমন ঢাকা ইউনিভার্সিটি ডাকসু নির্বাচন হয় না আপনার, এখানে আসলে লড়াইটা কার সঙ্গে হচ্ছে? স্টুডেন্ট হচ্ছে, আমরা দেখতেছি মানে ভিজুয়ালি, বাট এর পেছনেও কিন্তু একটা লড়াই কিন্তু আছে। ঢাকা ইউনিভার্সিটি যিনি ভিসি, উনি তো জামাতের লোক ভাই, উনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে জামাতের মানে খুবই ক্যাডার ছিলেন একজন। এটা তো অনেকেই জানে, এবং এটা মানে একজন লোক তো আমি জানি যে উদিচি করতেন, যে হিলাল ফয়েজি নামে এক ভদ্রলোক, উনি তো ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে উনাকে যখন অপহরণ করে নিয়ে যাওয়া হয় হল থেকে, যে 2 জন লোক ওনাকে অপহরণ করে নিয়ে, তার মধ্যে একজন উনি ছিলেন। আমি ওনার স্ট্যাটাসে পড়েছি এটা। তো এখন এই সমস্ত ঘটনা প্রভাব জানেন জামাতের, আপনি এটাই দেখেন না কেন, আপনার এই যে 5ই আগস্টের পরে জামাত কিনে যখন মিটিং হলো, জামাতের কমিটিটা কে, এটা আমরা প্রথম চিনলাম কবে? যখন নাকি ভিসি সাহেব যখন মিটিং রাখলো সব স্টুডেন্টদের নিয়ে, তখন চিনলাম। মানে আমরা চেনার আগে উনি চিনেন যে শিবিরের কে 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 কোন পদে আছে। তো এটা তো জানা কথা রে ভাই, সব ইউনিভার্সিটি এই সমস্ত জায়গায় হচ্ছে। তো এইগুলি কিন্তু বিএনপির পক্ষে যাচ্ছে না। তো বিএনপি নাকি এনজয় করতেছে না। কাজে বিএনপির সঙ্গে জামাতের জোট হওয়ার থিওরিটিক্যালি কোনো স্কোপ নাই, আর প্র্যাকটিক্যালি তো আরো নাই। ভোটের বাজারে তো 1 আর 2 এর সঙ্গে হয় না, এখন 2 এর সঙ্গে 3-4 হতে পারে। 2 কে আমরা জানি মোটামুটি জামাত, 3-4 কে, 3-4 যদি আপনার জামাত জাতীয় পার্টি যদি ইলেকশন করতে পারে, তো জাতীয় পার্টি তো 2 এর দাবিদার, ওরা তো 2 এর দাবিদারের ভাই, যে আমি 2 অমু। তো তার সঙ্গে জামাতের কোনো স্কোপ নেই, এই কারণে যে তাদের মানে আপনার নিষিদ্ধ করার জন্য যে সবচেয়ে উচ্চকিত কণ্ঠ এটা জামাতের। বরঞ্চ জাতীয় পার্টি এখন বিএনপির কাছে আশ্রয় চাচ্ছে যে তোমরা আমাদেরকে রক্ষা করো, এবং বিএনপি সে আশ্রয় দিচ্ছে। বিএনপি স্থায়ী কমিটিতে মিটিংয়ে বলছে যে আমরা কোনো রকম দলের নিষিদ্ধ চাই না। তো তাদের এর চেয়ে বড় আশ্রয় আর কি মানে প্রশ্রয় আর কি দিবে? তো দিচ্ছে প্রশ্রয়। তাহলে জাতীয় পার্টির সঙ্গেও জামাতের কোনো মানে আপনার নির্বাচনী জোট হওয়ার কোনো স্কোপ আমি দেখি না। এখন তৃতীয় হলো যে তারা ইসলামী দলগুলোর সঙ্গে করতে পারে। আমি অনেকগুলো ইসলামী দল, বিশেষ করে চরমনায় দেখলাম, তো চরমনায় তো আজকেও দেখলাম সে মানে জামাতকে যেভাবে সে ধুলাই করতেছে যে এরা তো মুসলমানই না, এগুলি বলার চেষ্টা করতেছে। খেলাফত আন্দোলন একটা, ওরা তো বলে যে জামাত যে করে তার নাকি ইমান থাকবে না, এগুলি শুনলাম আমি। তো কারা ভাই? মানে ওনারা যে ইসলামের কথা বলছেন, ইসলামী যে ইসলাম নামধারী যে দলগুলো আছে, কোনটা প্রকৃত ইসলামী দল আমি তো জানি না, ইসলামের নামধারী যে দলগুলো আছে, এরা ওনাদের সঙ্গে কে কে আছে আমি তো বুঝতে পারছি না। গেল এটা এনসিপি, হ্যাঁ এনসিপির সঙ্গে একটা জোট আমি মনে করি হতে পারে, অথবা এবি পার্টির সঙ্গে হতে পারে। আমরা তো একসময় মনে করতাম আমাদের অজ্ঞতার কারণে, আমি মনে করতাম নাকি যে এবি পার্টির মধ্যে জামাতের একটা বি টিম, একসময় মনে করতাম। এখন আর মনে করেন না? এখন আর মনে করি না, কারণ ওনাদের নেতারা যেভাবে জামাতের বিরুদ্ধে করেন, এখন আর মনে করি না। একসময় মনে করতাম যখন জামাত মনে করেন মাঠে আসতে পারতো না আওয়ামী লীগের আমলে, তখন আমরা মনে করতাম যে জামাত হয়তো এনসিপির বাতাবরণে হয়তো আসতেছে, মনে করতাম। মানুষ তো ভুল মনে করতে পারে, আমি তো অত জ্ঞানী না, যা দেখতাম তাই মনে করতাম। তো এখন আর মনে করি না। তাহলে ওনার সঙ্গে মিশবেটা কে? মানে আমি একমাত্র এনসিপি ছাড়া আর কোনো সম্ভাব্য দল দেখি না যে যারা জামাতের সঙ্গে মিশবে। আর এনসিপির সঙ্গে মিশলে পরে জামাতের কি খুব একটা লাভ হবে না ক্ষতি হবে,
এটা জামাত হিসাব করা দরকার। জামাত এনসিপি যাবে না, জামাত এনসিপির ক্ষতি হবে। আই ডোন্ট বিলিভ। তাহলে এনসিপি না গেলে তাহলে ওনাকে একে ইলেকশন করতে হবে। আর যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারে, জাতীয় পার্টির মূল সমস্যা জানেন এই মুহূর্তে আমি যেটা বুঝি, যদি তারা ইলেকশন করতে পারে তাহলে তাদের মূল সমস্যা হয়ে যাবে তাদের প্রার্থী নাই, তাদের ভোট আছে কিন্তু প্রার্থী নাই, এটা হলো মূল সমস্যা ওদের। তারপরে মনে করেন লাঙ্গল টাঙ্গল আছে, মার্কা তো আছে, তো অনেক কিছু হতে পারে, অনেক কিছুই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে যা কিছুই হোক, যদি জাতীয় পার্টিকে শেষ পর্যন্ত নিষিদ্ধ না করতে পারে জামাতের এই ইলেকশনের যে প্রতিযোগিতা, সেখানে জামাত একটা ভালো ধরা খাবে। জি, ধন্যবাদ। ডক্টর শাহান, আপনার কাছে ফিরে আসি। বিএনপির কি জোট নিয়ে ভাবনা আছে কিনা, বা বিএনপি অন্যদের সাথে জোট করে কি লাভবান হওয়ার কিছু আছে কিনা এই নির্বাচনকে কেন্দ্র করে? বিএনপির জোট নিয়ে ভাবনা আছে এবং বিএনপি জোট করতে চায়। জোট এই অর্থে করতে চায় যে বিএনপির অনেক আগে থেকে তাদের দলীয় অবস্থান হচ্ছে জাতীয় সরকার। যদিও এটা ওই অর্থে জাতীয় সরকার কিভাবে হয় জানি না। বেসিক্যালি বিএনপি তার সমমনা যে দলগুলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবসময় সহযোগী ছিল, তারা যদি এমপি হয়ে আসে, সেটা তাদের জোটে থেকে হোক অথবা আলাদাভাবে দলীয় ব্যানারেই হোক, তাদেরকে সরকার পরিচালনায় বিএনপি সঙ্গে রাখবে। তো সেটা হলো জাতীয় যারা তাদের সমমনা হিসেবে একসঙ্গে থাকবে না অথবা আসতে চাইবে না, তাদেরকে তো নিবে না, এবং জামায়াত ইসলামকে বিএনপি নিবে না ঘোষণা দিয়ে রেখেছে। সুতরাং একসময় তো যুগপৎ আন্দোলনে ছিল, কিন্তু যুগপৎ থাকলেও বিএনপি এখন তাদের সঙ্গী বেছে নিবে পরিবর্তিত পরিস্থিতিতে। সেই ক্ষেত্রে বিএনপি জামায়াতকে সঙ্গে রাখতে চায় না, সেই ঘোষণা স্পষ্ট করে দিয়েছে বিএনপি। ফলে বিএনপি তাদের যে রাজনৈতিক কৌশল, রাজনীতিটা আসলে যে যা কিছুই বলি আমরা, এটা একটা কৌশলের খেলা। এই কৌশলের খেলায় আপনার আজকে যেটা মনে হবে যে এটা ঠিক হচ্ছে না, কালকেই মনে হবে এটা ঠিক হয়েছে। আবার আজকে যেটা মনে হবে যে ঠিকই আছে, কালকে মনে হতে পারে ঠিক হয় নাই। কিন্তু সময়ের প্রয়োজনে কৌশল নির্ধারণ হয়। সেই কৌশলের খেলায় জামায়াত ইসলামের সঙ্গে বিএনপির এই মুহূর্তে জোট হয়ে কিছু করার কোনো সুযোগ নাই। এখন নির্বাচন প্রশ্নে যেহেতু এনসিপি এবং জামায়াত ইসলাম একটা ভিন্ন অবস্থান নিয়েছে, যে নির্বাচন যত পেছাতে পারে ততই এই দল দুটি তাদের লাভ হবে মনে করে, যে বিএনপির বিরুদ্ধে কিছু চাঁদাবাজির অভিযোগ, কিছু দখলের অভিযোগ, তাদের নিজের কোঅর্ডিনেশনের কিছু সমস্যা বিভিন্ন জায়গায়, এইসব নিয়ে বিএনপিকে যদি প্রশ্নবিদ্ধ করা যায় এবং যত সময় যায়, জামায়াত 16 বছর যে রাজনৈতিক কর্মসূচি প্রকাশ্যে চালাতে পারেনি, সেটা যদি এখন প্রকাশ্যে চালাতে পারে, তাহলে তাদের পজিশনটা আরেকটু স্ট্রেংথেন হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ছাত্র শিবির প্রকাশ্যে সাংগঠনিকভাবে কার্যক্রম চালাতে স্বাধীনতার পরে কখনো পেরেছে? এই এখন পারছে, তো তারা এখন নিজেরা প্যানেল দিয়ে নির্বাচন করতে পারছে। এইটা তাদেরকে ওইখানে সমর্থক বাড়াতে বা দলের যে সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখছে না? সারা দেশে রাজনৈতিকভাবেও এই সুযোগটা তারা গ্রহণ করছে। এই সুযোগটা যত বেশি দিন যাবে, যেটা মাসুদ কামাল ভাই বললেন, এক হচ্ছে এখন তারা ক্ষমতার অংশীদার, সুতরাং পাওয়ার এনজয় করছে, এইটা একটা দিক। আর একটা দিক হচ্ছে তারা যত সময় পাবে নিজেরা তাদের বলয়টাকে আরেকটু বড় এবং শক্ত করতে পারবে, এই চেষ্টা তাদের আছে। এনসিপি ও নতুন দল, তারাও চায় আরও সময় পেলে ভালো। সেই হিসেবে নির্বাচন পেছানোর জন্য এই এনসিপি এবং জামায়াত ইসলাম তাদের পাল্লাটা ভারী করতে চাইবে। সেই ক্ষেত্রে বিএনপি যদি তাদের সমমনাদের সঙ্গে না রাখে এবং তাদের হোপ দিয়ে এবং সঠিক আচরণটা না করে, তাহলে তারাও বিএনপির সঙ্গে না থাকলে, তাহলে বিএনপি দল হিসেবে যত বড়ই হোক, ইউনিট হিসেবে তো একটা দল। তাহলে একটা দল ছাড়া বাকি সবাই যদি ভিন্ন অবস্থান নেয়, তাহলে সেটা বিএনপির জন্য ডেফিনেটলি একটা ট্রাবল তৈরি করবে। সুতরাং অন্যদের সঙ্গে জোট করা বলেন, অথবা যুগপথ থাকা বলেন, বা সমমনা হিসেবে তাদের সঙ্গে নিয়ে চলা বলেন, এটা বিএনপির জন্য গুরুত্বপূর্ণ। আর জামায়াত ইসলাম এবং এনসিপি, যেটা বললো মাসুদ কামাল, এই জোটের প্রশ্নে এনসিপির অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত আলাপচারিতা যাদের হয়, আমি দেখেছি ওদের কথা শুনে এনসিপির মধ্যে যেমন শিবির করা অনেকে যেমন আছে, তেমনি বামপন্থী ধারণা নিয়ে লেখাপড়ার সংখ্যাটা এনসিপিতে কিন্তু ভালোই আছে। তারা
জামায়াত ইসলামকে গণতান্ত্রিক ধারায় রাজনীতি করার অধিকার এবং যে পজিশন, এইটা আমরা গণতন্ত্রের স্বার্থে মেনে নিচ্ছি, এটা যেমন সত্য, পাশাপাশি আবার তাদের সঙ্গে জোটে গিয়ে এনসিপির মতো নতুন একটা দল স্বাধীনতা বিরোধী এই তকমাটা শুরুতেই তারা তাদের গায়ে লেপ্টে নিবে কিনা, এটা নিয়ে এনসিপির মধ্যেই প্রশ্ন আছে। এবং দলগতভাবে তাদের অনেকের দ্বিমত আসছে যে জামায়াত ইসলামের সঙ্গে যদি জোটে যায় তাহলে 24-এর গণ অভ্যুত্থানের পরে তারা যে 71-কে ঢেকে দিতে চায় বলে যে একটা আলোচনা আছে, এই আলোচনাটা এস্টাবলিশড হয়ে যায়। ফলে কৌশলগতভাবে ভেতরে তাদের অনেক বিষয় একমত হলেও যে ফর্মাল যে জোট হওয়া, এটা জামায়াত ইসলাম এবং এনসিপি কার্যত হবে না, এটা আমার ধারণা। কিন্তু জামায়াত এবং এনসিপির, বিশেষ করে জামায়াতের উচিত হবে তাদের সক্ষমতা যাচাইয়ের জন্য হলো একা নির্বাচন করা, কারোর সঙ্গে এভাবে জোটে না গিয়ে। তারা তো বিভিন্ন জরিপের রেফারেন্স দিয়ে বলছে যে তাদের জনপ্রিয়তা, সক্ষমতা, পজিশন অনেক বেড়েছে। লেটস দেম জাজ যে তারা আসলে কত দূরে গেল। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে মাঠ পর্যায়ে আসলে একটি জোট হলে আসন ভাগাভাগি যখন করা হবে তখন বিএনপির নেতারা স্বতন্ত্র যে দাঁড়িয়ে যাবেন না সেখানে নমিনেশন না পেলেও, সেটা নিশ্চয়তা আসলে এইটা একটা সম্ভাবনা আছে। বিএনপির জন্য এবার বড় যে ক্রাইসিসগুলি এবার আসবে তার মধ্যে একটা হচ্ছে নমিনেশন প্রক্রিয়া শুরু হলে নির্বাচনে, 24-এর নির্বাচনে এবং 18 নির্বাচনে আওয়ামী লীগ যে সংকটটা ফেস করেছে, তাদের নেতারা মনে করতো দলের টিকিট পাওয়া মানে আমি এমপি। বিএনপি এবার মনে করা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু ব্যান এবং তারা সিনের বাইরে, অন্যতম বড় দল হিসেবে বিএনপি এবার একচাটিয়াভাবে হয়তো ভোটের পার্সেন্টেজে অন্যরা যে যতটুকুই পাক, নির্বাচিত হয়ে আসার মতো পজিশনে বিএনপির বাইরে অন্য দলের ক্যান্ডিডেটরা খুবই কম আছে। সেই ক্ষেত্রে বিএনপির নমিনেশন পাওয়া মানে টিকিট পাওয়া মানে আমি এমপি, এইটা অনেককে মরিয়া করবে। সেখানে টাকার ব্যবহার, ক্ষমতার ব্যবহার এবং দলের সিদ্ধান্তে ওই লোকালি ওই প্রভাবশালী নেতাকে না নিয়ে জোটের কাউকে বা অন্যকে দিলে ওইখানে একটা তাদের যে বাধা তৈরি করা যে নেতার বিরুদ্ধে, অথবা স্বতন্ত্র ইলেকশন করা, অথবা অন্য দলে চলে গিয়ে অন্য দলের ব্যানারে ইলেকশন করা, এইটা বিএনপির জন্য একটা সংকট হতে পারে। তাদের স্ট্র্যাটেজি নিতে হবে এটা কিভাবে তারা ফেস করবে। দ্বিতীয় হলো, দল ক্ষমতায় আসার পরে একচাটিয়াভাবে যদি অত্যাধিক আসন তারা পেয়ে যায়, সেই ক্ষেত্রে যদি বিরোধী দল বলতে কার্যকর কিছু না থাকে, মানে সংখ্যার বিবেচনায় সংসদে, তাহলে তারা সেই দেশটাকে কিভাবে চালাবে, যেখানে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের যে চেইন অফ কমান্ড তৃণমূল পর্যায় পর্যন্ত এখনই সেটা মানাতে পারছে না, এই যে দখল চাঁদাবাজি প্রশ্নে অনেক বহিষ্কার করেও। ফলে নমিনেশন এবং এটা নিয়ে এই ক্রাইসিস বিএনপির হয়তো হবে। কি স্ট্র্যাটেজি বিএনপি নেয় সেটা দেখার বিষয়। সেই ক্ষেত্রে বিএনপি জোটের যাদেরকে নমিনেশন ছেড়ে দিবে তার দলের নেতা হয়তো ওইভাবে স্বতন্ত্র দাঁড়িয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে বিএনপির শক্ত অবস্থান নিতে হবে। দল থেকে যারে তারা ছাড় দিবে, স্বতন্ত্র দাঁড়ালেও কেন্দ্রীয় পর্যায় থেকে ওই নেতার পক্ষে প্রচারণায় যাতে কেন্দ্রীয়ভাবে বেশি জোর দেওয়া হয় এবং আশ্বস্ত করা হয়, এবং তাকে বিজয়ী করবার জন্য দলের কেন্দ্রীয়ভাবে যেন দায়িত্বটা নেওয়া হয় যে বিএনপি স্বতন্ত্র দাঁড়ালেও সে আস্তে আস্তে যাতে শক্তিহীন হয়ে পড়ে, মিত্রহীন হয়ে পড়ে। এটা দল হিসেবে বিএনপিকে দায়িত্ব নিতে হবে। ডক্টর জাহেদ, আপনার কাছে পর্যায়ে আসতে চাই। নানান ধরনের গুজব ছড়িয়ে থাকে এবং সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান এটা প্রধান উপদেষ্টাকেও বলেছেন। এটা বোধহয় এই প্রথম আমি শুনলাম যে গুজবে কান না দেওয়ার জন্য সরকার প্রধানকে বলতে হচ্ছে। আসলে এই যে এত ধরনের গুজব বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থলগ্নি করা বলুন বা প্রচারণায় নানান ধরনের শক্তির উপস্থিতি বলুন, সেগুলো কি আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে প্রভাব রাখছে কিনা? আমি আসছি জায়গায় শান্ত ভাইয়ের একটা জায়গায় আমি একটু ছোট্ট দ্বিমত জানাই। দ্বিমতও ঠিক না, যেটাকে বিএনপি সংকট বলছেন, আমার মনে হয় বিএনপি খুশি মনে এটা মেনে নেওয়া উচিত। তার বেশ কিছু ক্যান্ডিডেট যদি অন্য কোথাও, অন্য দলে, আমি একদম নাম তুলে বলি, বিএনপির যদি ক্যান্ডিডেটরা এনসিপিতে যায় এবং এনসিপি যদি তাতে বেশ ভালো কিছু সিট জিতে আসে, আমার মনে হয় বিএনপি এটাকে ওয়েলকামও করা উচিত ভেতর থেকে। কারণ সব সিটে বিশাল জেতা আসলে ভয়ঙ্কর, মানে এটা সায়ন্ত ভাইও বলেন, আমিও মনে করি। সুতরাং বেশ কিছু সিট স্বতন্ত্র হোক বা অন্য কোনো দলে গিয়ে হোক, কিছু খানিকটা কমে টমে যাক, আমার মনে হয় এটা বেশি আওয়ামী লীগ যা করেছিল না, ওইরকম না, ওরা পরে এনসিপি হয়ে যাবে, ওটা মানে এনসিপি হয়ে যাক, তারা ওখানে চলে যাক। আর আরেকটা জিনিস আমি একটু জামাত এনসিপি জোট সম্পর্কে বলতে চাই।
শুধু 71 না, এনসিপি তো একটা মধ্যপন্থী দল হিসাবে নিজেকে দাবি করছে। এখন জামাতের সাথে তাদের যাওয়া, তাদের মধ্যপন্থা নিয়ে প্রশ্ন তুলবে। তো এটা বলার সাথে সাথে একদিন পার্সোনালি এনসিপির একজন আমাকে বলছে, জাস্ট আলোচনার সূত্রে, যে বিএনপি তো জামাতকে নিয়েছে, তাতে তো তার মধ্যপন্থা সমস্যা হয় না। আমি বললাম আপনাদের হবে, কারণ বিএনপি জামাতকে নিয়েছে। খেয়াল করেন, বিএনপি প্রধান দল ও মাইনর পার্টনার, এখানে জামাত আপনাকে নিচ্ছে, আপনি আসলে জামাতের জোটে যাচ্ছেন। বিএনপি জামাতকে নিয়েছিল তার জোটে অল্প কিছু সিট দিয়ে, জামাত আপনাকে কিছু সিট দিয়ে সাথে নেবে। সো এই কারণে আপনার আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে পড়বে এবং ওই ট্যাগিংটা হবে। এখানে বিএনপির একটা রাজনৈতিক ক্যারেক্টার দাঁড়িয়ে গেছে, ফলে অন্য কাউকে নেওয়াতে বিএনপির গায়ে তকমাটা অত সহজে লাগে না। আর এনসিপি নতুন দল, তাদের শুরু থেকেই এই যে 24কে বড় করে দেখিয়ে 71কে আন্ডারমাইন করা, ওই অপবাদ তাদের গায়ে লেপটে যাবে। ওটা ধর্ম, কারণ তারা তো সেন্ট্রিস্ট পলিটিক্স করতে চায়। এবার গুজব নিয়ে আসি, মানে আমরা খুব মনোযোগী, আমরা তো আসলে বাংলাদেশে এই জিনিসগুলো একাডেমিক স্টাডি হওয়া দরকার। শেখ হাসিনার পতনের সময়, তার পরবর্তী সময়ে আমাদের এখানে, এমনকি ভারতে, আমরা ভারতের ডিসইনফরমেশন যেভাবে, গুজব যেভাবে ছড়িয়েছে বাংলাদেশ সম্পর্কে, ওখানকার মানুষজন যেভাবে সেটা অ্যাকসেপ্ট করেছে, এগুলো প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ একাডেমিক স্টাডি ডিজার্ভ করে। এবং আমি অবাক হয়ে একটা ছোট তথ্য দিই, সেনাপ্রধান পরশু সম্ভবত রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা দুজনের সাথেই দেখা করেছেন। তো উনি যখন রাষ্ট্রপতির সাথে গেছেন, খুবই প্রভাবশালী একজন ইনফ্লুয়েন্সার, যে উনি এখানে জরুরি অবস্থা জারির জন্য গেছেন ধরনের একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি দেখলাম ফেসবুকে লোকজন এটাকে নিয়ে প্রশ্ন করা শুরু করলো, যে এরকম কি হচ্ছে, এরকম কি হচ্ছে। মানে খেয়াল করি আমরা তাহলে, তো এই যে এখনকার ঘটনা, যেটা এই যে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ডের কথা বলি, এখন আমরা আমাদের যেই সত্য শুনতে ভাল লাগে, সে সত্যর কিন্তু কতগুলো দোকান আছে। আমরা টেকনিক্যালি এই শব্দগুলোকে ইকো চেম্বার বলে। আমি ওখানে গিয়ে বসে থাকি এবং আমাকে ওই আমার জন্য পছন্দসই যে ট্রুথ, সেটা ফিড করা হয়, কারণ আমি ওটাই খেতে চাই। আমি অন্য কোথাও যাই না, আমি ওখানে যাই না, ওই দোকানে যাই না, কারণ আমি জানি সত্য মিথ্যা পরে, আমি জানি যে ওখানে আমি যেটাকে সত্য বলে মনে করতে চাই, সেই সত্য আমি আর পাই না। আগের চাইতে ডিফারেন্সটা কোন জায়গায়? আমাদের মেইন স্ট্রিম মিডিয়া যখন ছিল, এটা তো গেট কিপিং আছে, এখনো আছে কম বেশি। মেইন স্ট্রিম মিডিয়া আমাদের দেশেও চরিত্র ঠিক রাখতে পারছে কিনা, এটা ডিফারেন্ট ডিসকাশন, কিন্তু স্টিল গেট কিপিং আছে। কিন্তু আগে তার সোশ্যাল মিডিয়া ছিল না, সেটা চাইলে যে আরেকজনের কাছ থেকে খেতে পারতো, সেটা না, এখন এটা হয়েছে। সো এটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, এই যে আপনি যেটা কোট করলেন, আই ওয়াজ রিয়েলি সারপ্রাইজ টু সি দ্যাট, যে একটা হলো আমাদের বলেছেন সেনাপ্রধান, হয়তো কোনো একটা প্রসঙ্গ এসেছিল, সেনাপ্রধান বলেছেন। আমার কাছে আরো বেশি সারপ্রাইজিং হচ্ছে এই বাক্যটা স্টেটমেন্টে কেন? চিফ অ্যাডভাইজার জাতিকে এই তথ্য কেন জানাতে চেয়েছেন? আমি এই প্রশ্নটা করে ঠিক ভালো জবাব পেতে পারিনি। হয় না ভেতরে ভেতরে কথা? উনি এটা ডিসাইড করেছেন যে এই বাক্যটা, আমরা জানি না এই স্টেটাসগুলো কারা, নিশ্চিতভাবে তিনি লেখেন না, বা তিনি নিজেও এটা দেখে দিয়েছেন কিনা তাও জানি না, কিন্তু যেহেতু ওনার জায়গা থেকে এসছে, আমরা এটা ধরে নেব তার অফিসিয়াল স্টেটমেন্ট। সেটা আমাদেরকে জানানোরও চেষ্টা করছেন। এবং সাম্প্রতিক সময়ে আমি মনে করি প্রধান উপদেষ্টার কাছে যথেষ্ট তথ্য আছে, কারণ দলগুলোর সাথে যখন আলোচনা করছেন, বিশেষ করে প্রথম দিন বলেছেন যে নির্বাচন ছাড়া অন্য কিছু হলে এটা বিপজ্জনক কিছু হবে, অন্য অপশন। পরের দিন আবার যখন কথা বলেছেন দলগুলোর সাথে, সেখানে বলেছেন যে যারা বাধা দিতে চায় তারা কিন্তু ডিসরাপশন তৈরি করেই যাবে। সুতরাং এই জিনিসগুলো যথেষ্ট ট্র্যাকশন আছে, আমি দেখছি, আমি আমার আশপাশেই দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। যেমন আমি একটা নামই বলে ফেলি, মানে এই সরকারের যাবতীয় প্রবলেমের মূলকে দেখবেন আমাদের মোটামুটি শিক্ষিত মানুষের মধ্যেও পারসেপশন একজন উপদেষ্টার নাম উঠে গেছে। আমরা যদি নামটা বলেও ফেলি, ডক্টর আসিফ নজরুল। মানে উনি এই সরকারের যত সমস্যা আছে সবকিছু, উনি কেষ্টা বেটাই চোর, মানে দেখবেন। এবং আমি দেখেছি বলতে বলতে ক্রমাগত এই প্রোপাগান্ডা, এই গুজব বেশ কিছু মানুষের মধ্যে ঢুকে গেছে। একটা ছোট উদাহরণ উনি নিজেও ক্লিয়ার করেছেন পরে, মানে আপনি আইনের মানুষ, চার্জশিটের পরে এটা বিচারে যখন যায়, সেটা হচ্ছে তখন আইন মন্ত্রণালয়ের এখতিয়ারে। এর আগ পর্যন্ত যাবতীয় সবকিছু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেখানে যেখানে ওকে ধরে নাই, ওকে ধরে এটা করে নাই, ওখানে ওইটা হয় নাই, সবকিছুর জন্য ওনাকে ব্লেম করা হয়েছে। সো আমরা দেখছি, এবং আবারও বলছি, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টাডির বিষয় হয়ে থাকবে এই সময়গুলোতে, এই ডিসইনফরমেশন কিভাবে কাজ করেছে। জি, ধন্যবাদ। জনাব মাসুদ কামাল, আপনার কাছে ফিরে আসি। এই যে নানান ধরনের শঙ্কা এবং পথে ঘাটে মানুষের যে প্রশ্ন, নির্বাচন হবে কিনা, সেই শঙ্কা দূর করতে রাজনৈতিক দলগুলোর একসাথে বসে কি কিছু করা রয়েছে? তাদের ঐক্য কি মানুষকে আসলে জানান দিতে পারে যে আমরা নির্বাচনের দিকে এগোচ্ছি? না, এটা হলেও হতো, সব রাজনৈতিক দল একসঙ্গে বসে বলতো যে আমরা কোনো শঙ্কা অনুভব করি না, আমরা সবাই নির্বাচনের জন্য প্রস্তুত এবং নির্বাচনের জন্য আমরা অগ্রসর হচ্ছি, যেরকম বলতো, সেটা মানুষের মধ্যে একটা ইতিবাচক প্রভাব ফেলতো। কিন্তু তা তো বলবে না,
এবং তারা বলছে না বলেই তো সংখ্যাটা তৈরি হচ্ছে। সংখ্যার মূল কারণ তো এটাই। দেখেন, প্রধান উপদেষ্টা 5 তারিখে ঘোষণা দিল, আগস্টের 5 তারিখে উনি রাতে বেলা বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। বলার পর ওনার অফিসের কর্মকাণ্ডে কিন্তু কোনো সন্দেহ নাই। উনি পরের দিনে তো ইলেকশন কমিশনকে চিঠি দিয়েছেন। ইলেকশন কমিশন তারপর থেকে কাজ করছে, রোডম্যাপ ঘোষণা করেছে, অনেক কিছু তারা করছে, আরপিও সংশোধনের জন্য আসলে তারা পাঠাইছে। তারা তো মোটামুটি তাদের মতো করে কাজ করছে এবং এই কাজের মধ্যে কোনো গাফিলতি আছে, কোনো ডিলে হচ্ছে, এটা তো আপনি বলতে পারবেন না। এই সব কিছু যখন স্মুথলি চলছে, তাহলে সংখ্যাটা কেন? সংখ্যাটা হলো বেসিক্যালি দুটো কারণে। একটা হলো পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে যে তাদের যে বিভিন্ন রকম বক্তব্য, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা আপনি পছন্দ করেন আর না করেন, সে তো একটা দলের একটা বড় পদে আছে এবং সে ভোকাল। সে বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। যদি কিন্তু কিছু নাই, কিন্তু স্টেট বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তো কেন বলতেছে ভাই? আপনি এই দলটা ঠিক আছে বলবেন নিবন্ধন নাই, কিন্তু নিবন্ধন না থাকুক, ইলেকশন কমিশনের কাছে নিবন্ধন নাই, ডক্টর ইউনূসের কাছে তার নিবন্ধন আছে। না থাকলে ডক্টর ইউনূসের যখন মন খারাপ হয় তখনও তারাই যাইতে পারে, আর কেউ যাইতে পারে না। কত কাছের লোক মনের কাছাকাছি অবস্থান করে তারা। তো তারা যখন বলে যে নির্বাচন হবে না, তখন লোকে ভাবে তার মধ্যে ওনার মনের কথা এটাই। তো এই বিষয়গুলো কিন্তু মানুষ কিন্তু একদিনে সিদ্ধান্ত নেয় নাই, দিনে দিনে নানা ঘটনার প্রেক্ষিতে তারা কিন্তু এগুলো ভাবে। জামাত প্রশাসনের সর্বত্র তারা পাওয়ারফুল। তারা যখন বলে যে না এটা সারা আমি নির্বাচনে যাবো না, হ্যান করবো না, তারা যখন না, তাদের কথাবার্তা তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা বিবেচনা করে হচ্ছে না, কিন্তু তারা অনেক কথাবার্তা বলতেছে। তখন তারা মানুষ একইভাবে যে সরকার যদি চায়ও, প্রশাসন যেহেতু জামাতের হাতে আছে, জামাত প্রশাসন দিয়ে আটকে দেবো, কিছু একটা ঝামেলা পাকাবে। সন্দেহগুলো কিন্তু এইভাবে আসে। আর ডক্টর ইউনূস নিজে উনি তো কখনোই ক্লিয়ার করে কিছু বলেন না ইলেকশন সম্পর্কে, সবসময় কিন্তু একটু ধোঁয়াশা রাখেন। এবং এই ধোঁয়াশা রাখার কারণে আস্থানতা আছে। হ্যাঁ, কি ধরনের ধোঁয়াশা এই মুহূর্তে? ওই যে ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, সে তো অনেক আগের আলাপ ভাই। উনাকে কি আপনি আজকের কথা শুনে আমি ওনাকে বিচার করবো? উনি দায়িত্ব নেওয়ার পরের থেকে উনি ধীরে 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 উনার ইমেজটা কিন্তু আমার মনের মধ্যে তৈরি করছেন। মানুষের কথা তো একদিন, এই মুহূর্তে কি তাদের কথায় নির্বাচন? এখন আগে বললাম, প্রথমে বললাম যে 5 তারিখের পর থেকে সরকারের কোনো আচরণ আপনি বলতে পারবেন না যে তারা নির্বাচন করবে না, বলতে পারবেন না। 5 তারিখের পর থেকে সরকার একদম যা বলছে তাই করতেছে। বাট আমার কোশ্চেনটা হলো কি, মানুষ তো এই সরকারকে 5 তারিখের পরের থেকে চেনে না, আগের থেকে চেনে। তারা হলে ডক্টর ইউনূসের মতো একজন লোক বলতেছে যেখানে যাই রে ভাই, মানুষ প্রথম প্রশ্ন নির্বাচন কি হবে, তোমার সেই প্রশ্ন কি মনে করে? ধন্যবাদ ডক্টর শান্ত। রাজনীতিবিদদের আসলে আশ্বস্ত করার বা বিএনপি বড় দল হিসেবে এই পরিস্থিতির উন্নয়ন ঘটানোর এবং অন্যান্য রাজনৈতিক দলকে সাথে নিয়ে সুযোগ আছে কিনা? সুযোগ আছে, কিন্তু এটার বাস্তবতা নাই। তারা চেষ্টা করছে এবং তাদের মতো করে, যেহেতু রাজনীতিতে একে অপরের প্রতিদ্বন্দ্বী মনোভাব আছে যে কে কত বেশি আসন, কত ভোটের পার্সেন্টেজ নিয়ে সরকার গঠন করবে বা ক্ষমতার ভাগ নেবে, সেটা আছে। সেই ক্ষেত্রে এই মুহূর্তের প্রধান 3 রাজনৈতিক শক্তি বিএনপি, জামায়াত ইসলাম এবং এনসিপি, 3টার মধ্যে অন্তত 2টা শক্তি, পরের 2টা শক্তি, তারা নির্বাচন ইস্যুতে সুনির্দিষ্ট প্রসঙ্গ তুলে অবস্থান নিয়েছে। এটা না হলে নির্বাচনে তারা যাবে না। শেষ পর্যন্ত যাবে কিনা সেটা সময় বলে দিবে, এবং আমার ধারণা যাবে, যা কিছুই হোক যাবে। এই পয়েন্টগুলো তারা বিভিন্ন রকমের দর কষাকষির জন্য ব্যবহার করছে। কিন্তু যেহেতু বাস্তবতা হচ্ছে এই সরকার নির্বাচন না করে এই যে ক্রাইসিস তৈরি হবে এটা তারা ট্যাকল দিতে পারবে না। এবং এই নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি যদি রাস্তায় গড়ায় এবং সেই সুযোগে পতিত ফ্যাসিবাদের বিভিন্ন অংশ যদি রাস্তায় নেমে যায়, যে পরিস্থিতি তৈরি হবে সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সেটাকে ট্যাকেল করা এই সরকারের পক্ষে একেবারে অ্যাবসলিউটলি অসম্ভব। তাহলে তখন সেনাবাহিনীর ব্যবহার আরও বেশি আসবে। আলটিমেটলি তখন সেনাবাহিনীরই নিয়ন্ত্রণ ভার তাদের হাতে হয়তো চলে যাবে। চলে গেলে আলটিমেটলি বাংলাদেশের অতীত ইতিহাস বলে এরকম একটা পরিবর্তনের ফলে
সেনাবাহিনীকে জাস্টিফাই করতে হয় যে এরা ফেল করছিল, দেশে গৃহযুদ্ধ হচ্ছিল, বা এই দুর্নীতি হচ্ছিল, বা এই অবস্থা তৈরি হচ্ছিল বলে আমরা দায়িত্ব নিতে বাধ্য হয়েছি, এবং এরা ফেল করছে, এবং এর কি কি অবৈধ ছিল, সেই অবৈধতার প্রশ্নে প্রথম অভিযোগটা যেটা হবে এই সরকারের উপদেষ্টাদের, এবং এই সরকারের বিরুদ্ধে অবৈধতার প্রশ্ন। তাহলে এই সরকারের উপদেষ্টারা কি নিরাপদ থাকবে? অথবা তারা কি অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে শৃঙ্খলা রক্ষা করে এই দেশে এগিয়ে নিতে পারবে? আলটিমেটলি এই সরকারের জন্য, তাদের নিজেদের বাঁচার জন্য, পিঠ বাঁচানোর জন্য নির্বাচনের বাইরে কোনো গতি নাই। রাজনৈতিক দলগুলোর এর বাইরে উপায় নাই। এবং যেই এনসিপি এবং যে জামায়াত ইসলাম আজকে শর্ত সাপেক্ষ অবস্থান নিচ্ছে নির্বাচন প্রশ্নে, তাদেরও নিরাপদ থাকার জন্য নির্বাচনের বাইরে অবস্থান নাই। ফলে যে যত যদি কিন্তু ব্যবহার করুক, ফাইনাল কথা হলো নির্বাচন হচ্ছে, হবে, সবাই যাবে। এটা আমার ডক্টর জাহেদ। আমি একেবারেই একমত, এবং আমি আবারও বলছি যে এই খেলা যদি বলি, নির্বাচন একটা গেমের মতো, বলতে একটু কেমন যেন শোনায়। সেটা যদি তাদের লেভারেজ পাওয়ার জন্য, কিছু সুবিধা পাওয়ার জন্য বিএনপিকে চাপ দিয়ে, সেটা ফাইন, সেটা তারা নিক, সেটা তাদের মতো আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। কিন্তু এটা যাতে না করে যে নির্বাচন সমস্যায় পড়বে না, আমিও কনফিডেন্ট ওটা হবে। কিন্তু ডিসরাপশন হতে থাকলে না একটা প্রবলেম আছে, যদি অনেক কেওস তৈরির সম্ভাবনা থাকে। এবং আমি খেয়াল করছি রিসেন্ট টাইমসে প্রত্যেক ক্ষেত্রে, ধরুন চিটাগং ইউনিভার্সিটি যে ঘটনাটা ঘটলো, প্ল্যান করে প্রাথমিক সূত্রপাত হয় না, কিন্তু এটাকে এসকালেট করা হয়েছে প্ল্যান করে বলে আমি ধারণা করি। একই দিনে কৃষি ইউনিভার্সিটিতে ঘটনা ঘটলো, স্টুডেন্টরা ভেতরে কাজ করছে, তাদের কিছু দাবি দেওয়া আছে, সেটা প্রটেস্ট করেছে, বহিরাগতরা এসে হামলা করেছে। সো যে কোনোখানে যে কোনো ঘটনা ঘটলে একটা পক্ষ তো আছে ঝামেলা তৈরি করতে চায়। সেটা যদি হয়ে থাকে, সেটা যদি ক্রমাগত চলতে থাকে, তাহলে এই কেওসের মধ্যে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ চায় বাংলাদেশে নির্বাচন না হোক, ওরা মুখে মুখে নির্বাচনের কথা বলে। শেখ হাসিনা এখন আমি রিসেন্টলি শুনলাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, বারবার বলছেন। কিন্তু ওনারা সবচেয়ে খুশি হবেন বাংলাদেশে যদি একটা এনআরকির মধ্যে ঢুকে নির্বাচন না হয়। তো ওই কেওসটা যাতে অনেক বেশি বেড়ে না যায়, তাদের এটা খেয়াল। অনেক